আমার আজকের রেসিপি হচ্ছে মুখে স্বাদ লেগে থাকার মতো বেকারি স্টাইলে পারফেক্ট অরেঞ্জ বার্থডে কেকের রেসিপি এবং এই গরমেও কিভাবে দীর্ঘ সময় ধরে ক্রিম দিয়ে কাজ করা যায় আর সেই সাথে থাকছে অরেঞ্জ পেস্ট্রি ক্রিমের রেসিপি। আশা করছি আপনারা এই ভিডিওটা যদি কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারাও এরকম একটা কেক নিজেরাই বাসায় বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। প্রথমে আমি কেকের শুকনো উপকরণগুলো রেডি করে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ ময়দা। এরপর নিয়ে নিচ্ছি আরো 1/2 কাপ পরিমাণ ময়দা, ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা অনেকটা সফট হয়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরো ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর খুবই সামান্য পরিমাণ লবণ। এরপর এই শুকনো উপকরণগুলো আমি স্ট্রেনারে ভালোভাবে চেলে নেব। চেলে এবার আমি মিশিয়ে নিব। মিশিয়ে আমি এই শুকনো উপকরণগুলো ঢেকে একপাশে রেখে দিব। শুকনো উপকরণগুলো অবশ্যই ঢেকে রাখার চেষ্টা করবেন। এরপরে আমি কেকের জন্য নিয়ে নিলাম ৬ টা ডিম। আমি আজকে ৩ পাউন্ড ওজনের কেকটা বানাবো। এজন্য আমি ৬ টা ডিম নিয়েছি। আর ৬ টা ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিয়েছি। এবার ডিমের এই সাদা অংশটাকে কিছুক্ষণ বিট করার পর সাদা এই অংশটা থেকে যখন এরকম ফোমের মতো হবে তখন আমি চিনি দিয়ে দিব। আর চিনিটা আমি কিন্তু একবারে দেইনি। চিনিটা আমি কয়েকবারে ধাপে, ধাপে দিয়েছি। দিয়ে তারপরে বিট করে নিয়েছি। আর আমি এখানে ৬ টা ডিমের জন্য ১.৫ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর ১.৫ কাপ পরিমাণ ময়দার জন্য আমি ১.৫ কাপ পরিমাণ চিনি নিয়েছি। আমার কাছে মনে হয় চিনির এই পরিমাপটাই কেকের টেস্টটা ঠিক থাকে। আর আপনারা যদি একটু বেশি কম খেতে চান তাহলে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর এখানে আমি ৬ টা ডিমের কুসুম এখন দিয়ে দিলাম। কারণ আমার ডিমের যে ফোমটা আমি চেয়েছিলাম সেই ফোমটা হয়ে গেছে। কুসুমগুলো আমি একবারে দেইনি। কুসুমগুলো আমি ৩ বারে দিয়ে মিশিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি অরেঞ্জ ইমালশন আর দিয়েছি 1/3 কাপ পরিমাণ তেল। এগুলো দিয়ে আমি খুব একটা বেশি বিট করিনি। জাস্ট আমি ডিমের এই মেলানের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমার ডিমের এই মেলানের সাথে আগে থেকে সেই চেলে রাখা যে শুকনো উপকরণগুলো, সেই উপকরণগুলো মিশিয়ে নেব এবং এটা খুবই আলতো হাতে করতে হবে। এখানে আমার ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি একটু ফাস্ট করে দিয়েছি। তবে আমি এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে এবং খুব আস্তে, আস্তে করেছি। এই শুকনো উপকরণগুলো মেশানোর সুবিধার্থে আমি ৩ টেবিল চামচ পরিমাণ অরেঞ্জের রস নিয়েছি। আমি এই শুকনো উপকরণগুলো দিব এবং বুঝে শুনে এই অরেঞ্জের যে রসটা এটা মেশাবো আরকি। তবে পরিমাণে বেশি দেয়া যাবে না। এটা আমার ব্যাটারের ঘনত্ব বুঝে আমি আরকি অরেঞ্জের এই জুসটা ব্যবহার করব। আমি এখানে অরেঞ্জের জুস ব্যবহার করেছি। মানে অরেঞ্জ আ আ কমলার রসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু মাল্টার রসও ব্যবহার করতে পারেন। তবে যেহেতু কমলার রস তাই অনেকটা মিষ্টি। মাল্টার রস কিন্তু অনেক সময় টক হয়। সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে আরকি চিনিটা ব্যবহার করবেন। আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। আমার ব্যাটারটা একদম পুরোপুরি রেডি। আর আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমার ব্যাটারের ঘনত্বটা কেমন। আমার ৩ টেবিল চামচ পরিমাণ কমলার রস পুরোটাই লেগেছে। এখন আমি একটা ১০ ইঞ্চি মোল্ডে আগে থেকেই কিছুটা তেল ব্রাশ করে একটা লেখালেখির সাদা কাগজ দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা সাজলিকের কাঠি দিয়ে একটু সমান করে দিচ্ছি। আর মোল্ডটা একটু ট্যাপ করে নেব যাতে এই ব্যাটারের ভেতরে কোনো রকম বাবল না থাকে। এখন আমি এই ব্যাটারটা ওভেনে দিয়ে দিয়েছি। আর ওভেনে আমি ১৬০ ডিগ্রি তাপমাত্রায় ৫০ মিনিটের জন্য দিয়েছি। আর আমার এই কেকটা হতে ৫০ মিনিটের জন্য দিয়েছি। আর আপনারা চাইলে এটা চুলায়ও বেক করে নিতে পারেন। আর চুলায় কিভাবে কেক বেক করতে হয় তার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে অনেক। আর এখন আমি অরেঞ্জ পেস্ট্রি ক্রিমটা রেডি করে নেব। এর জন্য আমি ৪ টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার আর ৪ টেবিল চামচ পরিমাণ নিয়েছি চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আর নিয়েছি অরেঞ্জ ইমালশন আর খুব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার।
এবার আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে তারপরে চুলায় দিয়েছি এবং চুলায় দিয়ে অনবরত নাড়তে হবে। এখানে আমি ২ কাপ পরিমাণ পানি দিয়েছি। কয়েকবার বলক আসলে এটা উঠিয়ে নিতে হবে। চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো তে দিয়ে এই কাজটা করতে হবে। নতুবা দেখা যাবে যে কর্নফ্লাওয়ারটা দলা বেঁধে যাবে। আর দ্রুত নাড়তে হবে। চুলা থেকে নামিয়ে খুব দ্রুত এটা সেঁকে নিতে হবে। নতুবা এটা আরেকটু শক্ত হয়ে যাবে। কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু শক্ত হয়ে যাবে। তাই এই যে এইরকম পর্যায়ে আপনারা উঠাবেন। এই ক্রিমটা যেহেতু আমি শুধু কেকের উপরে দিব, তাই এরকম ঘনত্ব রেখেছি। আপনারা যদি কেকের চারিদিকে দেন, তাহলে কিন্তু এটা আরেকটু পাতলা রাখতে হবে। কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। আর এখন আমি ক্রিমের গাছ হয়েছে একটা র‍্যাপিং পেপার দিয়ে এটা ঢেকে রাখছি। নতুবা দেখা যাবে যে উপর থেকে এটা সরের মতো পড়ে যাবে। তাই আরকি এটা একদম ক্রিমের গাটা ছুঁয়ে রেখে রাখতে হবে আরকি। আর এই তো আমার কেকটাও হয়ে গেছে। কেকটা হওয়ার পর অনেকটা ঠান্ডা হওয়া পরে তারপর আমি এখন কেকটা ডিমোল্ড করে নিবো। আর দেখেন মাশাআল্লাহ কেকটা কতটা সফট হয়েছে এবং একদম পারফেক্ট হয়েছে। আমি প্যালাপ ন্যাপের সাহায্যে কেকটাকে একটু আলগা করে নিচ্ছি আরকি। নিয়ে তারপর ডিমোল্ড করব। আর কেকটা অবশ্যই একটু ঠান্ডা করে নিবেন। গরম কেক ডিমোল্ড করতে গেলে কেক অনেক সময় ভেঙে যায়। তো মাশাআল্লাহ হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আসলে কেকটা কতটা পারফেক্ট হয়েছে, পারফেক্ট ভাবে হয়েছে। আর এই কেকটা যেহেতু অরেঞ্জ ফ্লেভারের আর কমলার রস দেওয়া হয়েছে, তো এজন্য কেকটা থেকে এত সুন্দর অরেঞ্জ ফ্লেভার আসে। এই কেকটা খেতে এতটাই মজার, কোন রকম ক্রিম দেওয়া ছাড়াও কিন্তু এই কেকটা এমনিতেই খালিও খেয়ে নেওয়া যায়। আমার কাছে তো মনে হয় ক্রিম ছাড়াই এই কেকটা খালি খেতেই বেশি মজা। মানে এতটা সফট আর এই যে অরেঞ্জের যে ফ্লেভারটা আমার কাছে এতটা ভালো লাগে আরকি। আমি অফ ক্যামেরায় কেকটাকে ৩ ভাগ করে নিয়েছি। ৩ টা পিস করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কেকটাকে ৪ পিসেও করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে ৪ পিস করলে আরকি বেশি পাতলা হয়ে যায়। আর আমার কাছে কেকের পিসগুলো বেশি পাতলা হয়ে গেলে খেতে ভালো লাগে না। আর কেকের পিসগুলো দেখেও বুঝতে পেরেছেন যে কেকটা আসলে কতটা সফট হয়েছিল। আর এখানে আমি ৩ কাপ পরিমাণ ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপড ক্রিম বিট করে নিয়েছি। এই ক্রিমটা মূলত ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে হয়। বিট করার ঠিক ১ ঘন্টা আগে বা ০.৫ ঘন্টা আগে বের করে রাখতে হয়। একবারে পুরোপুরি যে ক্রিমের যে বরফটা গলে যাবে না। আবার একদম বরফও থাকবে না। এ অবস্থায় মাঝামাঝি অনেকটা মানে ঠান্ডা অবস্থায় আরকি ক্রিমটা বিট করে নিতে হবে। আর এই যে বিট করার পরে আমি কিন্তু অর্ধেকটা ক্রিম সরিয়ে রেখেছি। এই ক্রিমটা আমি ফ্রিজের নরমাল চেম্বারেই ঢেকে রেখে দিলাম। এই ক্রিমটা দিয়ে যদি অনেকটা সময় ধরে ফ্যানের নিচে কাজ করা হয় তাহলে কিন্তু ক্রিমটা অনেকটা ফেটে যায়। তারপর হচ্ছে কাজ করতে আর অতটা সুবিধা লাগে না আরকি, ভালো লাগে না বা কাজটাও ভালো হয় না। অনেক সময় দেখা যায় যে ফুল করতে গেলেও ভেঙে আসে বা কেকের উপরে ফিনিশিং দিতেও অনেকটা কষ্ট হয়ে যায়। তো যাই হোক আমি এখানে ১ম এই বোর্ডের উপরে কিছুটা ক্রিম দিয়ে কেকের একটা পিস দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি সুগার সিরাপ দিয়ে দিছি। তবে আমি সুগার সিরাপের মধ্যে কিছুটা কমলার রস দিয়েছি আর ১ চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এতে করে এই সুগার সিরাপের মধ্যেও কমলার রসের একটা ফ্লেভার পাবো, অরেঞ্জের একটা ফ্লেভার পাবো। এরপর একটা পাইপিং ব্যাগে করে কিছুটা হুইপ ক্রিম উপর থেকে দিয়ে দিলাম। আর হুইপ ক্রিম দেওয়ার পর এর উপরে আমি আরেকটা পিস দিয়ে দিব। তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন আসলে হুইপড ক্রিম দেওয়ার সময় আমার পাইপিং ব্যাগটা একটু ফেটে গেছে। তো এখন আমি আরেকটু পরিমাণে লাগবে, আরেকটু পরিমাণে দিয়ে উপর থেকে আমি আরকি একবারেই ক্রাম পুডিং করে নিচ্ছি কেকটা। ক্রাম পুডিং করে কিছুটা সময়ের জন্য আমি ফ্রিজে নরমালে রেখে দিব। নরমালে রেখে দিয়ে আবার ১৫-২০ মিনিট পরে আমি এই কেকটাকে পুরোপুরি ফিনিশিং দেব। আর এভাবে কেকের ডেকোরেশন করলে বা কেকের মধ্যে ক্রিম দিলে খুব দ্রুতই ফিনিশিং আনা যায়। তো আমি দেখলেন আরেকটা পিস দিয়ে ঠিক সেম ভাবে আবারও হচ্ছে আমি কমলার রস এবং ক্রিম দিয়ে দিয়েছি। এবার একদম নিচের পিসটা উপরে দিয়ে সেম ভাবে আমি আবারও হচ্ছে সুগার সিরাপ বা কমলার রস দিয়ে অল্প পরিমাণে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিব। আর এভাবে যদি কেকটা আরকি ডেকোরেশন করা হয় বা কেকটা ফিনিশিং দেওয়া হয় তাহলে কেকে খুব দ্রুতই ফিনিশিং আনা যায়। কারণ কেকের উপরে যে ছোট গুঁড়ি উঠে দানাদার, এই গুঁড়িগুলো আরকি এই ক্রাম পুডিং এর কারণে কেকের সাথে মিশে যায়।
আর এটা যদি না করা হয় তাহলে দেখা যায় যে পরবর্তীতে কেকের মধ্যে ফিনিশিং আনতে গেলে এই কেকের এই ছোট, ছোট গুঁড়ি ক্রিমের মধ্যে ভেসে ওঠে। তখন দেখা যায় যে ফিনিশিং আনাটা খুব কষ্ট হয়ে যায়। আর দেখতেও সুন্দর লাগে না কেকটা। তো এই তো আমার ক্রাউন কোটিং হয়ে গিয়েছিল। তারপর আমি হচ্ছে ২০ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে ২০ মিনিট পর আবারও কেকটা নামিয়ে নিয়েছি। আর এখন আমি পুরোপুরি কেকটাকে ফিনিশিং দিব। তো এখন আমি আবারও একটা পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি চারদিক থেকেই ক্রিম দিয়েছি। আর আমি ক্রিমটা খুব অল্প পরিমাণেই দিয়েছি। ক্রিম যদি পরিমাণে একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু কেকের ফিনিশিংটাও তাড়াতাড়ি আসে এবং ফিনিশিংটাও খুব সুন্দর হয়। আর যেহেতু আমার ছেলেমেয়েরা খুব বেশি ক্রিম পছন্দ করে না, তাই আমি পরিমাণে ক্রিমটা একটু কমই দিয়েছি। আর এখানে আমি নিচে যে ক্রিমটা রেখেছিলাম সেই ক্রিমটাই কিছুটা ক্রিম বেঁচে গিয়েছিল। সেই ক্রিমটাই এখন দিয়ে দিলাম। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে আসলে এই ক্রিমটা দিয়ে এখন আমার ফিনিশিং করাটা কেমন। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। আমি যখন ক্রিমটা দিয়ে এই যে একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি, ক্রিমটা কিন্তু উঠে আসছে। আর ক্রিমের ভিতরে একটু কেমন ফাটা, ফাটা লাগছে। আসলে ফিনিশিং আনাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই ক্রিমটা অনেকটা সময় নিচে ছিল ফ্যানের নিচে। যার জন্য ক্রিমটা এরকম হয়ে গেছে। তো আমি ফ্রিজে যে ক্রিমটা রেখেছিলাম সেই ক্রিমটা এখন নিয়ে এসেছি। আর সেই ক্রিমটাই একটু উপর থেকে দিয়ে এখন ফিনিশিং দিয়ে দিব। এতে করে আমার ফিনিশিংটা তাড়াতাড়ি আসবে। তো এই যে দেখেন কত সুন্দর এখন ফিনিশিং দেওয়া যাচ্ছে। তো আপনারা যখন আপনারা যখন এই ক্রিমটা দিয়ে কাজ করবেন, এভাবে কাজ করে দেখতে পারেন। খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আমি কিন্তু এভাবেই কাজ করি। কারণ আগে আমি সব ক্রিম একসাথে রেখে আরকি কাজ করতাম। তখন দেখা যেত যে আমার কাজ শেষ হওয়ার আগেই ক্রিমটা অনেকটা ফেটে যেত বা এভাবে কাজ করতে গেলে দেখা যেত যে ডিজাইন করার সময় ক্রিমটা ভেঙে আসতো। আর এই ক্রিমটা দিয়ে কাজ করার পর যে ক্রিমটা বেঁচে যায় নরমাল ফ্রিজের নরমাল চেম্বারে রেখেও ২-১ দিন পরে এই ক্রিমটা দিয়ে অনায়াসেই কাজ করা যায়। আমি সেটাও করে দেখেছি। যে ক্রিমটা বেঁচে গেছে ওই ক্রিমটা দিয়ে আমি ২ দিন পরে দেখা গেছে যে আবার কাজ করেছি। ক্রিমটা ঢেকে আমি নরমালি রেখে দিয়েছিলাম ফ্রিজের। আমার কেকের মধ্যে আমি মোটামুটি ফিনিশিং নিয়ে এসেছি। তো আমার এর চেয়ে বেশি আর ফিনিশিং লাগবে না। যেহেতু কেকের মাঝখানে আমি অরেঞ্জ পেস্ট্রি ক্রিম দিব, তো অতটা বোঝাও যাবে না যে কতটা ফিনিশিং আসলো। খুব বেশি ভালো ফিনিশিং না আসলেও চলবে। আমি মোটামুটি পর্যায়ে একটা ফিনিশিং দিয়ে নিবো আরকি। তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এই প্যালেট নাইফটা দিয়ে যতবারই টান দিচ্ছি আর ততবারই হচ্ছে একটা টিস্যু দিয়ে এটা মুছে নিচ্ছি। এটা করা না হলে ফিনিশিংটা ভালো আসবে না। আর যেই জায়গায় একটু ক্রিম লাগবে সেই জায়গায় আরকি এই প্যালেট নাইফের মাথা দিয়ে একটু করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এটা একটু খেয়াল করলে বুঝবেন যে এই কাজটা আসলে আমি কিভাবে করছি। আসলে সবকিছু বলে বোঝানো যায় না। আর এই তো আমি কিছুটা ক্রিমে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি। আর কিছুটা ক্রিম সাদাই রেখেছি। এবার ২ টো নজেল দিয়ে আমি ২ টো পাইপিং ব্যাগে কাজ করব। তো একটা নজেল নিয়েছি আমি হচ্ছে 1 এম নজেল আর একটা নজেল ৩৩৬ নাম্বার নজেলের ছোট ভার্সনটা। এটার আসলে কোনো নাম্বার নেই। আমার কাছে মনে হয় ২ টা নজেলের ফুল দেখতে প্রায় একই রকম। তো এজন্য আরকি আমি ২ টো নজেল দিয়ে একবারে কাজ করলাম। তো একটার মধ্যে সাদা আর একটা অরেঞ্জ কালারের মধ্যে নিয়ে আরকি করেছি। আর এই ফুলগুলো করা কিন্তু খুবই সহজ। আপনারা হয়তো দেখেই বুঝেছেন যে আমি কিভাবে করেছি। আর এখন আমি এই মাঝখানের অংশটাকে আগে থেকে করে রাখা অরেঞ্জ পেস্ট্রি ক্রিমটা দিয়ে দিব। এই অরেঞ্জ পেস্ট্রি ক্রিমটা যদি আপনাদের একটু বেশি ঠান্ডা হওয়ার পর ভারী হয়ে যায় তাহলে আপনারা কিন্তু ওভেনে দিয়ে আবার একটু গরম করে নেড়ে-চেড়ে নিলেই কিন্তু আবার এরকম হয়ে যাবে। আর এই তো আমার কেকের ফাইনাল লুক। আর আমার আজকের কেকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এখন আমি কেকটা আপনাদেরকে কেটে একটু দেখিয়ে দিব। আসলে কেকটা কতটা পারফেক্ট এবং কতটা সফট হয়েছিল। আশা করছি আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনারাও আপনাদের প্রিয়জনের বার্থডেতে এরকম সুন্দর একটা সফট অরেঞ্জ কেক বানিয়ে নিতে পারবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।